সত্যি আমি অনেকটা আবেগচালিত হয়ে গেছি। আজকে ন্যায় বিচার পেলাম। এই মামলার 50 জন আসামির মধ্যে 4 জন আসামি অলরেডি মারা গিয়েছেন। এনারা জেলখানাতে ছিলেন, এনাদের কোনো রকম ট্রিটমেন্ট করানো হয়নি। আমি তাদের পক্ষ থেকে তারা ন্যায় বিচার পাক, তারা প্রতিকার পাক, তার ফ্যামিলি যতদিন আছে রাষ্ট্রীয়ভাবে তাদের দিকে তাকানো হোক, এটা আমি আন্তরিকভাবে চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। 30/8/2002 তারিখে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি মাহফুজা নামে একটি মেয়েকে ধর্ষিতা হয়েছিলেন বলে এই অভিযোগের প্রেক্ষিতে তিনি সাতক্ষীরা হাসপাতালে মাহফুজাকে দেখতে যান এবং সেখান থেকে ফেরার পর পথে তার উপরে তার গাড়িবহরে হামলা হয়েছে বলে 30/8/2002 সালে তিনি একটি প্রেস ব্রিফিং করেন। 30/8/2002 তারিখের পরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে 1 নভেম্বর 2009 সালে ক্ষমতায় আসেন, কিন্তু এই 30/8/2002 তারিখের বিষয়ে 2 সাল থেকে 2009 সাল পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেন নাই। 1 নভেম্বর 2009 সালে তিনি ক্ষমতায় আসার পরে তার ওই শাসনামলে এই ঘটনার উপরে তিনি কোনো মামলা দায়ের করেন নাই। 2014 সালে তিনি ক্ষমতায় আসার পরে জনৈক মুজিবুর রহমান, একজন আওয়ামী লীগ নেতা, তিনি একটি কমপ্লেন কেস ফাইল করলেন কোর্টে। এই প্রথমবারের মতো 30/8/2002 তারিখের ঘটনা দেখে তিনি 14 সালে একটা কমপ্লেন পিটিশন ফাইল করলেন। সেই কমপ্লেন পিটিশনটা ফাইল করার পরে তদানীন্তন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই বিষয়ের উপরে তদন্তের একটি নির্দেশ দিলেন। পুলিশ তদন্ত করে এটির কোনো সত্যতা না পেয়ে রিপোর্ট দাখিল করলে তৎকালীন ম্যাজিস্ট্রেট এই মামলাটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে তখন বাদী একটা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করে সেশন কোর্টে। সেশন জাজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের ওই আদেশের কোনো ভুল না পেয়ে রিভিশনটি নামঞ্জুর করেন। তার পরিপ্রেক্ষিতে আপনার 2014 সালের পরে, এটা পরে কবে, 2014 সালে হ্যাঁ, পরবর্তীকালে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করেন এবং সেটা শুনানি শেষে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন একটি নির্দেশনা দেন যে এই যে নারাজি অ্যাপ্লিকেশন যেটা তারা আগে দিয়েছিল সেটি নিষ্পত্তির জন্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই নারাজি অ্যাপ্লিকেশনটা মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী নিষ্পত্তি না করে তিনি সরাসরি আদেশ দিলেন যে এই অভিযোগটিকে সরাসরি এজাহার হিসেবে গণ্য করার জন্য উনি নির্দেশ দিলেন। সেটি ছিল প্রথমত একটি আইনগত ভুল। যখন কোনো নারাজি অ্যাপ্লিকেশন ফাইল করা হয় সেই নারাজি অ্যাপ্লিকেশনটাকে পিটিশন অফ কমপ্লেন্ট হিসেবে বিবেচনা করতে হয় এবং সেটির জন্যে 200 ধারায় পরীক্ষা করতে হয় কিংবা ফৌজদারি কার্যবিধি 202 ধারায় সেটি পরবর্তী কোর্স অফ অ্যাকশন আইনগতভাবে ওইটি প্রতিপালন করতে হয়। কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 156(3) ধারা মতে সরাসরি এইটিকে এফআইআর করার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন বাদীকে পরীক্ষা করার পর, সেটি ছিল প্রথমত একটি আইনগত ভুল। যাই হোক, সেই মামলাটি এফআইআর হওয়ার পরে সেখানে তৎকালীন সরকারের নির্দেশিতভাবে নির্দেশপ্রাপ্ত হয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা একটি মিথ্যা চার্জশিট দাখিল করেন। সেই চার্জশিটে জনাব হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা এবং কলারোয়ার অত্যন্ত জনপ্রিয় এমপি, সাবেক দুইবারের নির্বাচিত এমপি, তাকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দদেরকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে
এবং এই প্রথমবার 2014 সালে অত্যন্ত আপনারা আশ্চর্যিত হবেন যে ওই ক্ষেতের আইল থেকে 2টি গুলির খোসা উদ্ধার দেখালেন। এই 2002 সাল থেকে 14 সাল পর্যন্ত 12 বছর একটি মুজিব কোড, ছিঁড়া মুজিব কোড আলামত হিসেবে দেখালেন এবং বলা হলো যে এই যে আওয়ামী লীগ দুইবার করে ক্ষমতায় আসলো, তারা মামলা করলেন না, অথচ এই গুলির খোসা এবং এই ছেঁড়া মুজিব কোড এগুলো নাকি তার বাদীর হেফাজতেই ছিল। এটি তারা আদালতে দিলেন না, এটি কোনো পুলিশ স্টেশনে তারা জমা দিলেন না, এই বিষয়ে তারা কোনো জিডি এন্ট্রি করলেন না, এইটি তারা তাদের হেফাজতেই ছিল বলে তারা দাবি করলেন। এরকম একটি ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় 10 বছরের সাজা প্রদান করেন। 307, 440, 506, 500 এবং 148-49 ধারায় তাকে সর্বমোট 10 বছরের সাজা প্রদান করেন। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য দায়রা আদালতে আমরা আপিল ফাইল করেছিলাম, কিন্তু তৎকালীন সরকারের আমলে দায়রা আদালতও তার এই সাজাটি বহাল রাখে। তার প্রেক্ষিতে আমরা এই দায়রা আদালতের রায়ের পরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম। জনাব হাবিবুল ইসলাম হাবিবের ছাড়াও অন্যান্য আসামিদের পক্ষেও রিভিশনাল অ্যাপ্লিকেশন হয়েছে, কিন্তু আমরা জনাব হাবিবুল ইসলাম হাবিবের যে রিভিশনাল অ্যাপ্লিকেশনটি, এটা সেপারেট অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশনটা বিগত বেশ কিছুদিন যাবৎ শুনানি হয়। আজকে মাননীয় আদালত সেটির উপরে রায় প্রদান করেন। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি জনাব তাহসিন আলী দ্বৈত বেঞ্চে আজকে এই মামলায় রায় ঘোষণার মধ্য দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন, আমাদের রিভিশনটি রুল অ্যাবসলিউট করেছেন এবং নিম্ন আদালত এবং দায়রা আদালতের যে রায় দুটি তার বাতিল ঘোষণা করেছেন এবং আজ থেকে তার আর ওই মামলায় আর তিনি অভিযুক্ত নন। এই মামলায় সর্বমোট জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনকে সাজা দিয়েছিলেন। প্রত্যেকেই আলাদা আলাদা রিভিশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে। অন্যান্য রিভিশনগুলো এখনও শুনানি অপেক্ষায় আছে, সেটিও হয়তো পরবর্তীকালে তারা শুনানি করবেন এবং এই বিষয়ে হয়তো যথাযথ জাজমেন্ট হবে। আপনারা কি হতে পারে, যেহেতু একজন খালাস পেলেন এই মামলায়, অন্যরা আসামিদের ক্ষেত্রে কি হবে? দেখেন, আমি এই কেসটি আমি যদি ওভারঅল আপনি দেখেন, এইটি একটি মিথ্যা মামলা। 2003-2002 সালের একটি ঘটনা দেখায় তারা 14 সালে এসে একটা মামলা ফাইল করে। সেই মামলাটি প্রথমবার ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়। দায়রা আদালতে রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিল, সেই মামলা সেখানেও খারিজ হয় এবং পরবর্তীকালে 12 বছর পরে তারা দুইটি আলামত দেখায়। দুইটি গুলির খোসা তারা দেখায় ক্ষেতের আইল থেকে, সেটা উদ্ধার হয়েছে। আপনি বিশ্বাস করতে পারেন যে 30/8/2002 তারিখ থেকে 12 বছর ক্ষেতের আইলে গুলির খোসা ওইভাবে পড়ে থাকবে? আর যদি কোনো নেতার মুজিব কোড যদি ছিঁড়ে ফেলে, সেই ছেঁড়া কোড 12 বছর কেউ ঘরের মধ্যে রেখে দিবে? এই সময়ের মধ্যে দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, কিন্তু তারা এই বিষয়ে কোনো কমপ্লেন ফাইল করেন নাই। পরবর্তীকালে আমাদের এখানকার একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, আমি তার নাম বলতে চাই, যে জনাব SM মুনির, তিনি অতি উৎসাহী হয়ে তিনি পুলিশ প্রটোকল নিয়ে, গাড়ি নিয়ে, বহর নিয়ে তিনি সাতক্ষীরা যেতেন এবং সেখানে আরেকজন আমাদের এই কোর্টের একজন আইনজীবী সেই জায়গার থেকে তিনি এমপি ইলেকশন করবেন বলে জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপির নেতৃবৃন্দদেরকে যদি কনভিক্ট করা যায়, এই মামলায় যদি শাস্তি দেওয়া যায়, তাহলে আমাদের ওই বন্ধু উনি এমপি হতে পারেন। আর সেখানে তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল তার ক্ষমতা এবং নিয়মের বহির্ভূতভাবে তিনি সরকারি সমস্ত প্রটোকল নিয়ে বেআইনিভাবে আদালতকে প্রভাবিত করে সেই মামলাগুলো রায় দেন।
তো সঙ্গত কারণেই এই সমস্ত কথাগুলো রেকর্ডে আছে, সাক্ষীতে এসছে। ব্যক্তিগতভাবে আমি সাতক্ষীরে গিয়ে এই মামলাটি করার সুযোগ আমার হয়েছে। সেখানে জনাব হাবিবুল ইসলাম হাবিব, যে 30/8/2002 তারিখে তিনি ঢাকায় ছিলেন, তিনি বিএনপির পার্টি অফিসে বসে বিবিসির সাথে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই রেকর্ড আমরা দেখিয়েছি। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি ওই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ঘটনার তারিখে। জনাব হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় ছিলেন, তিনি আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব এই সাক্ষ্যগুলো বিবেচনায় নেন নাই। সেইগুলো বিবেচনা না করে তারা তখন হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা মামলায়, তিনি ঘটনাস্থলেই ছিলেন না, তাকে এই মামলায় কনভিক্ট করে এবং আমাদের অনেক সেই সাতক্ষীরা আদালতে প্র্যাকটিসরত সেখানকার সিনিয়র কয়েকজন আইনজীবীকে ওই মামলার মধ্যে সম্পৃক্ত করে, শুধুমাত্র তারা বিএনপি করে বলে। তাহলে আমিন ভাই, তাহলে অন্যদের ক্ষেত্রেও একই ধরনের হতে পারে আপনি বলছেন? এবং আমরা বিশ্বাস করি যে অন্যান্য যারা কনভিক্টেড আছেন এবং তারা যদি এই মামলাটা অনারেবল হাইকোর্ট ডিভিশনে যদি শুনানি করেন, আমি বিশ্বাস করি যে প্রত্যেকে নিয়ে বিচার পাবেন। হাবিব ভাই বেলে ছিলেন। হাবিব ভাই বেলে ছিলেন রিভিশনাল অ্যাপ্লিকেশনে। উনি কনভিক্ট হওয়ার পরে দীর্ঘদিন জেলে ছিলেন। পরবর্তীকালে উনি আপিল ফাইল করেছিলেন, সেখানে বেল পান নাই। পরে রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে তিনি জামিনে ছিলেন, বর্তমানে জামিনে আছেন। হ্যাঁ, এখন এই মুহূর্তে সম্ভবত তিনি তার এলাকায় আছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। জি, দেখেন, আমি আমার প্রেস ব্রিফিংয়ে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেওয়ার পরে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলেছি যে দুর্নীতি দমন কমিশনার আইনে এবং টর্ট আইনে এই কাউকে যদি মিথ্যাভাবে হয়রানি করা হয় এবং সেখানে টর্ট প্রতিকার হিসাবে বেগম খালেদা জিয়া ক্ষতিপূরণ পাওয়ার হকদার। আমাদের দেশে এই ক্ষতিপূরণ দেওয়ার যে প্র্যাকটিসটা বা এক্সারসাইজটা হচ্ছে না। আমরা মনে করি যে এটি হওয়া প্রয়োজন, কারণ এটা যদি করা হয় তাহলে পরে ভবিষ্যতে এই যে মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা বা সম্মানী মানুষকে সম্মানহানি করার প্রবণতা, এটা কমে যাবে এবং বেগম খালেদা জিয়ার ক্ষতিপূরণের জন্যে টর্ট আইনে এটি একটি সিভিল রিমেডি হিসাবে তার পরিবারের পক্ষ থেকে বা তিনি কোনো দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে, এবং মাননীয় আদালত, যে কোনো আদালত যদি দেখেন যে এটা হয়রানিমূলক মামলা ছিল বা তাকে অযথা তার মূল্যবান সময়, তার রাজনৈতিক ক্যারিয়ার এগুলি বিনষ্ট করেছে, তাকে সম্মানহানি করেছে, সেই ক্ষেত্রে আদালত সমটো সেই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে বা সরকারকে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, অথবা সিভিল প্রতিকার হিসেবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও এই বিষয়ে মামলা দায়ের করা যেতে পারে। তবে যেহেতু বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে, পার্টিকুলার একটি কেসের প্রতিকারের বিষয় নাই, সমস্ত কিছু নিয়েই যেসব মামলা হয়েছে সরকার এবং দুর্নীতি দমন কমিশন উভয়ের বিরুদ্ধে দেওয়ানি প্রতিকার হিসেবে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যেতে পারে। এটা আমার মতামত। তবে দেওয়ানি প্রতিকার পেতে গেলে সেটি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা প্রয়োজন হবে। আপিল বিভাগ নিশ্চিত যে বেগম জিয়ার সঙ্গে অবিচার হয়েছে, এখন এই অবিচারটাকে কিভাবে ক্ষতিপূরণ দেয়া যায় এই প্রক্রিয়া সম্পর্কে আমি সেই প্রক্রিয়াটাই বললাম যে এটা একটা টর্ট প্রতিকার। টর্ট আইনে এই প্রতিকারটা একটা সিভিল প্রতিকার। টর্ট আইনের আওতায় যারা ক্ষতিগ্রস্ত, যে বেগম জিয়ার পরিবার বা বেগম জিয়ার পক্ষ থেকে সিভিল রিমেডি হিসাবে
একটি ক্ষতিপূরণের মামলা দায়ের করা যেতে পারে এবং সেখানে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে। ধন্যবাদ।